সুদীপ্ত এবং অনিন্দা স্মরণ করেছেন। বিষয়ে আমি চলে আসছি সরাসরি। আজকের ভারত, আগামী চ্যালেঞ্জ। আসলে ছাত্র যুব আন্দোলন এটা হচ্ছে মাঝখানে, যেমন শেকলের মাঝখানে, চেইনের মাঝখানে যেমন হিন্দিতে করে কড়ি, লিঙ্ক। লড়াই, আন্দোলন, সংগ্রাম, মুভমেন্ট, স্ট্রাগল, এটা একটা কন্টিনিউটি শব্দ। এটা কোনো স্ট্যাটিক নয়, একটা জায়গায় দাঁড়িয়ে থাকা নয়। আর এই কন্টিনিউটি মানে পাস্ট, প্রেজেন্ট এন্ড ফিউচার। স্টুডেন্ট এন্ড ইউথ মুভমেন্ট মানে হচ্ছে লিঙ্ক বিটুইন দিস পাস্ট, প্রেজেন্ট এন্ড ফিউচার। পাস্ট আমি বলবো না, কারণ বিষয় নেই। আজকের ভারত এবং ভবিষ্যতের সংগ্রাম। আজকের যে অবস্থা, তার নিরিখে ভবিষ্যতের যে চ্যালেঞ্জ। আমরা কেউই ত্রিশঙ্কুতে অবস্থান করি না, একটা বাস্তবতার মাটিতে দাঁড়িয়ে থাকি। তাহলে যখন আন্দোলন, সংগ্রাম যাই করি না কেন, যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করি না কেন, যে কোনো অবস্থান নিই না কেন, যে কোনো বিশ্লেষণ করি না কেন, তা নির্ভর করে আজকের বাস্তবতার উপর। আজকের বাস্তবতা যতই কঠিন হোক, কিন্তু সেটাকে আমাদের উপলব্ধির মধ্যে আনতে হয়। আর আজকের বাস্তবতা মানে, আজকের ভারত মানে, ভারতটা তো আলাদা কিছু নয়, গোটা বিশ্বের মধ্যে তার অবস্থা। এই জন্য অনেকে আমাদেরকে গালাগাল দিত আন্তর্জাতিকতাবাদে বিশ্বাস করি বলে। কিন্তু এই এখনই প্রধানমন্ত্রী হয়ে উনি গেছেন G7 ইতালিতে, বিশ্বের 7টা বড় দেশে, বড় লোক দেশের, বড় অর্থনীতির দেশ, তারা আলোচনা করবেন। তাহলে এই লিঙ্কটা আছে। আর এখন তো বিশ্বায়িত অর্থনীতি, সেখানে দাঁড়িয়ে আমাদের দেশের অবস্থানটাও সেই নিরিখে দেখতে হয়। আবার আমি যদি বাংলার কথা বলি, পশ্চিমবঙ্গের কথা, সেটাও এই যে ভারতের রিপাবলিক, তার একটা অংশ। সব একটা জানেন, ছাত্র আন্দোলনের কর্মী নেতৃত্ব। সেটা আমি বললাম কোনো ত্রিশঙ্কুতে নয়, আকাশ এবং মর্তের মাঝখানে আমরা কোথাও ঝুলন্ত অবস্থায় নয়, এই বাস্তবতার উপর দাঁড়িয়ে আমরা। সে বাস্তবতা কি? শুরু হয়েছিল এই নির্বাচনের সময় 400 পার। দেশের মানুষ, দেশের প্রধানমন্ত্রীকে, শাসক দলকে বাস্তবতার, কঠিন বাস্তবতার সামনে দাঁড় করালেন। 400 পার নয়, 240। যখন 400 পার বলেছিল, আমি তখন বলেছিলাম 400 পার কেন বললো, 420 বলতে পারতো। কারণ ওটাই একটা বড় প্রচারের একটা ধাপ্পা ছিল। একটা তখন উনি অবতার হচ্ছেন, বায়োলজিক্যাল এগুলো অস্বীকার করেছেন। হাসির কথা নয়, আমাদের শাস্ত্রে, আমাদের সংস্কৃতিতে, আমাদের সভ্যতায়, আমাদের ধর্মে, আমাদের বিশ্বাসে আছে অবতার বাদ। আমরা বিশ্বাস করি, আমরা মানে আমাদের সংস্কৃতি, ধর্ম, দেশ, তারা অপেক্ষা করে একজন কেউ আসবে, ইয়দা ইদাই ধর্মস্য গ্লানির্ভবতু ভারত, তখন আবির্ভাব হবে যুগে যুগে, সম্ভবামি যুগে যুগে। তো সেই সম্ভবকে তিনি সামনে তুলে ধরার চেষ্টা করেছিলেন। মিডিয়া হিউজ, মানে মিলিয়নস এন্ড বিলিয়নস ডলার খরচা করে একটা পার্সোনা ডেভেলপ করা হয়েছিল। হ্যালো, যখন দেখবেন আমরা যখন বসে আছি, আপনারা বসে আছেন এমনি, কিন্তু যখন কোনো দেব দেবীকে যখন আমরা পুজো মণ্ডপে দেখি, মন্দিরে দেখি, তখন এমনি এমনি বসে থাকে না, আমরা দাঁড়িয়ে থাকে না, পেছনে একটা তার থাকে না চালচিত্র। হ্যাঁ, চালচিত্র, তাই তো? আর এখন চলচ্চিত্র আর চালচিত্র দুটো একসঙ্গে হয়ে গেছে। সুতরাং ওইভাবে একটা প্রেজেন্ট করা হয় অনেক অনুষঙ্গ নিয়ে। আগে আমরা গান শুনতাম, এখন গান দেখি, কারণ তার ভিজুয়ালাইজেশন হয়, তার অনুষঙ্গ থাকে, মিউজিক অ্যারেঞ্জমেন্ট থাকে, তার লোকেশন থাকে, তার নায়ক নায়িকা থাকে। তো সেই রকম অনেক কিছুকে নিয়ে একটা এরকম একটা তৈরি করা হয়েছিল, যাতে লোকে দেখে বলে বাপরে বাপ, তো দেশের লোক নয়, বিখ্যাত কিছু। সেখান থেকে দেশের মানুষ, এটাই গণতন্ত্র, তাকে বাস্তবতার জায়গায় নিয়ে এসে দাঁড় করেছে। আবার তিনি চেষ্টা করবেন, আবার বক্তব্য গদিয়া মিডিয়া সেই চেষ্টা করবে তাকে একটা বিশাল মাপে তৈরি করার জন্য। আসলে
আজকে আমি গণতন্ত্র পত্রিকার পাঠের কলমে দেখছিলাম যে বাংলায় তো একটু অসুবিধা হয়, লেখা ছিল 56 ইঞ্চি না 36 ইঞ্চি, পাঠের করার চিঠিতে ছিল 36, কিন্তু হিন্দিতে 36 হচ্ছে মজা। হিন্দি যে স্ক্রিপ্ট আছে দেবনাগরী, তাতে যে ডিজিটাল যে সংখ্যা হয় তাতে 36 বলে আর কি। 36 মানে হচ্ছে 36 কা আঁকড়া বলে, সংখ্যা মানে আঁকড়া, মানে 3 আর 6টা হচ্ছে পরস্পর উল্টো দিকে আর কি। আমি বলতে পারবি না 3 আর 6টা হচ্ছে উল্টো দিকে, তাহলে কারোর সঙ্গে যখন কারোর সম্পর্ক থাকে না তখন সেটা হচ্ছে 36 কা আঁকড়া। তাহলে এখন যে সরকারটা দেশে হয়েছে সেটা এনডিএরও নয়, বিজেপিরও নয়, মোদিরও নয়, আসলে ওটা ছিল 56, এখন হয়ে গেছে 36। তাহলে যে কোনো সময় এই পরস্পর বৈপরীত্য মুখোমুখি হবে। এক, আমরা কি বলেছিলাম? আমরা বলেছিলাম রেট্রাইট দি ডেমোক্রেটিক সেকুলার রিপাবলিক। আমরা এই যে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক যুক্তরাষ্ট্রে যে কাঠামো পেয়েছি, সংবিধানে যা প্রতিফলিত হয়েছে, আন্ডারলাইন করা হয়েছে, এটা আমাদের সিভিলাইজেশনাল ভ্যালুস, আমাদের সভ্যতার যে মূল্যবোধ, আমাদের যে সাংস্কৃতিক যে উত্তরাধিকার, আমাদের স্বাধীনতা আন্দোলনের, সাম্রাজ্য বিরোধী আন্দোলনের যে উত্তরাধিকার, আমাদের যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, তার প্রতিফলন। আর সেটাকেই ভাঙার চেষ্টা করা হয়েছিল। এই যখন কালেকটিভলি মানুষ সিদ্ধান্ত নেয় বড় কিছু, তখন ছোট ছোট আইডেন্টিটি গুলো একটু পেছনে চলে যায়। এখনো এই ভোটকে, রেজাল্টকে ইন্টারপ্রেট করার চেষ্টা করা হচ্ছে ধর্মীয় পরিস্থিতি সত্তার মধ্য দিয়ে, জাতিগত পরিস্থিতি সত্তার মধ্য দিয়ে, ভাষাগত প্রাদেশিক পরিস্থিতির মধ্য দিয়ে। কিন্তু আমরা দেখেছি যখন জরুরি অবস্থা হয়েছিল এই জুন মাস 1975 সালে, আমরা যখন ছাত্র, গোটা দেশ উঠে দাঁড়িয়েছিল দেশের গণতান্ত্রিক কাঠামোকে রক্ষা করার জন্য। একইভাবে 90 দশকের মাঝামাঝি যখন বিজেপি সরকার তৈরি করলো প্রায় 13 দিনে, তারপর 13 মাসে, কিন্তু মানুষ উঠে দাঁড়িয়েছিল বাবরি মসজিদ ভাঙার পরে যে বিজেপিকে একঘরে করে দেওয়ার জন্য, ধর্মনিরপেক্ষতাকে রক্ষা করার জন্য। তারপর অনেকদিন তো আমার লেগেছিল এবং একটা আবেদন, ধার্মিক একটা কবচ নিয়ে, বর্ম নিয়ে, এবং এই ভোটটা তারা চেয়েছিল একটা ধর্মভিত্তিক হোক। এই জন্য রাম মন্দির 22শে জানুয়ারি পর্যন্ত সেই অবস্থা ছিল। গোটা মিডিয়াতে খুললেই একটা হয়েই কাণ্ড। শুধু মিডিয়া কেন, এই যে দেখলেন এখন একটার পর একটা এয়ারলাইন্স অযোধ্যায় সার্ভিস বন্ধ করছে। তখন তো এত লোকের ভিড় হচ্ছে, লাখ লাখ লোকের ভিড় হচ্ছে, আর সবাই তো ব্যবসা করতে হবে, এবং সেখানে দাঁড়িয়ে সরকারকেও দেখাতে হবে যে তারা কত মোর লয়াল টু দ্য কিং, সেটা প্রমাণ করতে হলে এখন সব এয়ারলাইন্স করেছিল, এখন সব ক্যান্সেল করছে। এবং ক্যালেন্ডার করে দেওয়া হয়েছিল প্রত্যেক মাসে কত লোককে, এখানে পশ্চিমবঙ্গ থেকেও কত হাজার লোককে নিয়ে যেতে হবে ক্যাম্প করে রেল স্টেশনগুলোতে, বাস তৈরি নিয়ে, বাড়ি বাড়ি থেকে নিয়ে এসে কালেক্ট করে খাইয়ে দাইয়ে অযোধ্যা নিয়ে যেতে হবে। ধর্মকর্ম আলাদা, আসলে ভোটটাকে করতে চেয়েছিল, তার সেন্টার পিস রিলিজনকে করতে চেয়েছিল। আমরা বলেছিলাম সেন্টার পিসটা হোক রুজির প্রশ্ন, শিক্ষার প্রশ্ন, স্বাস্থ্যের প্রশ্ন, যেটা সুজন বলেছেন, তার বিষয়ের মধ্যে যাচ্ছি না। এখানে তো ক্লাস ছিল, এবং এই ক্লাস থাকবে, ভবিষ্যতে আরো বেশি হবে। তাহলে মানুষ যখন রায় দিলেন, ঠিকই বামপন্থীদের যতটা সাফল্য আশা করা গিয়েছিল, যেমন প্রতিকূলকে নিয়ে, সুজনকে নিয়ে, সেলিমকে নিয়ে যখন মিছিল হচ্ছে, দীপশিতাকে নিয়ে, তখন যেরকম একটা আশাবাদ জেগেছিল, তা সেটা হলো না। কারণ আমাদের দেশে এরকম অবস্থায় লোকে যতটা না কাউকে জেতানোর জন্য ভোট দেয়, তার চেয়ে বেশি ভোট দেয় কাউকে হারানোর জন্য। তাহলে একটা জেনারেলি একটা ধারণা তৈরি হলো যে এই 420টাকে যাতে না হয়, 420 যাতে না হয়। ঠিক উল্টোটাই হলো 240, 2-4-0 ঘোরাঘুরি করছে আর কি, তাকে ডিজিটটাকে যেভাবে নানা রকম ভাবে কমিউনিকেশন করা যায়। এটাই হচ্ছে প্রথম শিক্ষানীতি আজকের বাস্তবতা থেকে। কারণ ছাত্র আন্দোলন মানে তো একটা লম্বা লড়াই ভবিষ্যতের জন্য। কালেকটিভলি যখন একটা দেশের মানুষ রিঅ্যাক্ট করে, তখন সেটা শুধুমাত্র একটা রাজনৈতিক সিদ্ধান্ত নয়। রাজনৈতিক সিদ্ধান্ত যদি নেয়, সেটা তাহলে সামাজিক, অর্থনৈতিক, সিভিলাইজেশনাল, কালচারাল, এই সমস্ত ভ্যালুস গুলোর একটা কালেকটিভ
একটা ইনভিটেশন হয়, ডাক আসে, তারপরে তার রেসপন্স হয়। তাহলে আমাদের যে বহুত্ববাদ, এই যে মাল্টিকালচারালিজম, মিশ্র সংস্কৃতি, এই যে প্লুরালিটি, এইটাকে চ্যালেঞ্জ করা হয়েছিল। যেটা আমরা বলি নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহা। তাহলে দেশ সমস্যারে যেটা বললো, আমরা বুঝবেন RSS প্রধানের বক্তৃতার মধ্যে রাখা, এখন আবার তিনি বৌদ্ধবাদের কথা বলছেন, যারা এই বৌদ্ধবাদকে মেটানোর জন্যই তৈরি হয়েছে 100 বছর আগে থেকে, যেখানে এক জাতি, এক ধর্ম, এক দেশ, এক ভাষা। এটা আমি এই জন্য বলছি, ভোটের রেজাল্ট যাই হোক, এই যে প্রচার এত চলে, আমাদের মনের মধ্যে কতগুলো প্রচার বাসা বেঁধে, কতগুলো ঘৃণা আশ্রয় করে খোঁজে, কতগুলো হিংসা, কতগুলো দেশের কতগুলো উপকরণ তৈরি হয়। তারা দেখতে পাচ্ছেন গুজরাটে ফ্ল্যাটে, সরকারি ফ্ল্যাটে সরকারি কর্মচারী, প্রধান মুখ্যমন্ত্রীর কোটায় ফ্ল্যাট অ্যালটমেন্ট হয়েছে, গোটা আবাসনের মানুষ নেমে গিয়ে বলছে ও মুসলমান, ওকে এখানে ঢোকানো যাবে না, তাহলে আমাদের সংস্কৃতি, আমাদের খাদ্যাভ্যাস, আমাদের পরিচ্ছন্নতা, আমাদের ধর্ম সবই নষ্ট হয়ে যাবে। বিষটা হচ্ছে এইখানে, আমাদের রাজ্যতে ওই লেভেলে নয়, আলাদা লেভেলে আমরা আছি। এখানে অসংখ্য ছাত্রছাত্রী আসে যারা পড়তে আসে জেলা থেকে, কিন্তু এখানে তাদের ঘর খুঁজে পাওয়া, চাকরি যে করে যারা আসে, চাকরি খুব কম পাওয়া যায়, ব্যবসা সূত্রে হোক, যেখানে যদি আসতে হয় তাহলে তার আশ্রয় খুঁজতে তার দম বেরিয়ে যায়, কারণ সেখানে তার রিলিজিয়াস আইডেন্টিটি বড় হয়ে দেখা যায়। এখানে দেখবেন এর মধ্যে দাঁড়িয়ে একটা সাব ন্যাশনালিজম, যখন উগ্র জাতীয়তাবাদ তার কাউন্টার করার জন্য আরেকটা আশ্রয় নেওয়া হয়। এই যে যখন এখানে কিছুটা বাংলা পক্ষ টক্ষ সব করা হয় না, কথায় কথায় হিন্দিভাষী, উর্দুভাষী, বাংলাভাষী, আমি দুটোই এই যে আপনার পোস্টার লাগালেন, তাতে হচ্ছে ব্যানারে সব ভাষায় লেখা আছে, সিন্ধি থেকে, উর্দু থেকে, হিন্দি, গুরুমুখী। আমি বললাম এই যে এই ছবি তুলে বলবে দেখো বাংলায় আছে, আর তারপরে ছাত্র সংগ্রাম পত্রিকা বার করছে, আর তারপরে এইসব ভাষাগুলো কেন? আসলে দুটো দর্শনটা এক, সে বিজেপি হতে পারে, তৃণমূল হতে পারে। দর্শনটা হচ্ছে এই বহুত্ববাদকে অস্বীকার করা, এই বৈচিত্র্যকে অস্বীকার করা। তাহলে এই রায়টা হচ্ছে কিন্তু এই বৈচিত্র্যকে ধরে রাখা, এটা অনেকটা ম্যান্ডেট, রেফারেন্ডাম, যে আমাদের এই দেশে এই যে এত রকমের বৈচিত্র্য আছে, খাদ্যাভ্যাস, পোশাক, ভাষা, সংস্কৃতি, আলাদা রাজ্যে, সেটাকে ধরে রাখার চেষ্টা করতে হবে। এটা করতে গিয়ে যেটা হয়েছে, একটা স্টেট লেভেল কিছু অসুবিধা, এই দেখছেন টিডিপি, মহাগঠবন্ধন মহারাষ্ট্রে, গুজরাটে, বাংলায়, উত্তরপ্রদেশে, কিছু স্টেট স্পেসিফিক নর্থ ইস্টের স্টেটগুলোতে এই যে সাব ন্যাশনালিজম, সেইটার একটা আপিল কাজ করেছে। তাই হয় একটা বড় একটা বিপদকে চ্যালেঞ্জ করতে গিয়ে আমাদের মুশকিল হচ্ছে, আমরা বামপন্থীরা যখন আমরা এই ভাষা ভিত্তিক নয়, ধর্মভিত্তিক নয়, ভাগ করার যখন চেষ্টা করা হয়েছে, একদিকে ধর্মভিত্তিক ভাগ করা হয়েছে, আর একদিকে ভাষা ভিত্তিক, জাতিসত্তা ভিত্তিক ভাগ করার চেষ্টা করা হয়েছে। আমরা এই ভাগাভাগির বিরুদ্ধে যখন, তখন আমাদের এই ঐক্যের সুরটাকে বাঁধতে হবে। তাহলে ভবিষ্যতের চ্যালেঞ্জ হচ্ছে আমাদের দেশে এটা সবচেয়ে বড়, এই ঐক্যের সুরটাকে খুঁজে রাখা, ধরে রাখা। মিলে সুর মেরা তোমারা তো বনে সুর হামারা। আগে আমাদের সময় 80 দশকে শোনা যেত, এখন তো এগুলো শোনা যায় না, কিন্তু এটাকে এর মধ্যে এটা হচ্ছে আন্ডারলাইন, সূত্রটাকে ধরে রাখা। দ্বিতীয় হচ্ছে, যতই ধর্মকর্মের কথা বলো, যতই ভাষাগত বিরোধের কথা বলো, কিন্তু মানুষের যে বাস্তব যে সমস্যা, তার দৈনন্দিন জীবন জীবিকা, রুটি রুজির প্রশ্ন, তার মূল্যবৃদ্ধির প্রশ্ন, মুদ্রাস্ফীতির প্রশ্ন, এই মুহূর্তে বিশাল চলছে এখন মুদ্রাস্ফীতি, বাজারে আগুন, বাইরে যতটা আগুন তাপমাত্রায়, তার চেয়ে বেশি আগুন হচ্ছে বাজারে। এগুলো দৈনন্দিন সমস্যা, কিন্তু একটা বড় ইস্যু যখন আসে, তখন এই ইস্যুগুলোকে ছাপিয়ে যায়, কিন্তু সেটাকে ধরতে হয়, সেগুলোকে আমাদের খুঁজে খুঁজে বার করতে হয়। তৃতীয়ত, আপনারা এখন মিছিল করছেন এই ছাত্র ভর্তির ব্যাপার, কলেজে নিটের কেলেঙ্কারি, একটা বিশাল স্ক্যাম। যেমন আমাদের শিক্ষক নিয়োগের দুর্নীতি, আমাদের একটা চাকরির পরীক্ষা যেরকম, যে কোনো পরীক্ষার মধ্যে দুর্নীতির গন্ধ পাওয়া যাচ্ছে। আজকে গোটা দেশে, বাইরে দেখলে অন্যান্য দেশেও
এই যে যোগ্যতা নির্ণায়ক যে পরীক্ষা, সেইটার যে অ্যাকসেপ্টেন্স, সেটাকে ধ্বংস করা হচ্ছে। কে যোগ্য কে অযোগ্য, যেমন এখানে কে নীতি কার দুর্নীতি, কে কোনটা সত্য কোনটা মিথ্যা, এগুলোকে ব্লার করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। মানে ছবিতে যেরকম হয় না, অস্পষ্ট করে দেওয়া হয়, এটা একটা এফর্ট। দক্ষিণ পন্থায় যখন উত্থান হয় তখন তারা এই মানুষের মধ্যে মূল্যবোধের সংকট তৈরি করার জন্য তারা এই ধরনের ঠিক বেঠিক, সত্য মিথ্যা, আইনি বেআইনি, ভালো মন্দ, এস্থেটিক্সের দিক থেকে সুন্দর আর অসুন্দর, এগুলোকে সব মুছে দেয়। আর মুছে দেয় বলেই তখন এটা আমাদের রাজ্যে প্রথম শুরু হয়েছিল, আপনারা জানেন। তাহলে মমতা ব্যানার্জির ওই ছবি বিক্রি হতো না 80 না কত 85 লক্ষ টাকা আমাদের কাছে। তখন এই আমাদের বুদ্ধিজীবীরা বলতো না, নন্দলাল, কি ধরনের নন্দলাল বসুর থেকে বেশি ভালো আঁকা ছবি হয়েছে। আসলে এই যে মানুষের মধ্যে যে সুকুমার বৃত্তিগুলো আছে, সেগুলোকে নষ্ট করা, সেগুলোকে যদি নষ্ট না করা হয় তাহলে এই ভালো মন্দ, ন্যায় অন্যায়, আইনি বেআইনি, সত্য মিথ্যা, এগুলোর যে ফারাক আছে সেটা সে খুঁজে বার করার চেষ্টা করবে। তখন ওভারঅল একটা এমন একটা আর্ট তৈরি করা হয় সেখানে সব বলে যাবে, এই ছাঁকনিটা থাকবে না। সেটা মানুষের ভ্যালু সিস্টেমকে, মূল্যবোধকে আক্রান্ত করে। তাহলে ভবিষ্যতে লড়াই লড়তে গেলে আমাদের এই সুকুমার বৃত্তিগুলোকে যেরকম একেবারে শৈশব থেকে ধরে রাখার চেষ্টা করতে হবে, তেমনি তার স্ফুরণ বাড়াতে হবে। এটা না হলে যে হিউম্যান ভ্যালুস, বাকি সব যে ভ্যালুসগুলোর কথা বললাম, এগুলো যে হিউম্যান ভ্যালুসের উপর তৈরি হয়, সেই হিউম্যান ভ্যালুসটাই অ্যাটস্টেক। এটাই করতে চেয়েছিল। যখন দাঙ্গা হয় তখন ওই মানবিক বোধটা চলে যায়, যখন যুদ্ধ হয় মানবিক বোধটা চলে যায়। আজকে রাফায় যা হচ্ছে, আজকে প্যালেস্টাইনে যা হচ্ছে, তাহলে লোকে আসলে দেখছে কোন ন্যারেটিভ, ইসরায়েল আমেরিকার ন্যারেটিভ, জায়নিস্টদের ন্যারেটিভ, না আপনার যারা প্যালেস্টাইনের মানুষের, তার জমি, তার স্বাধীনতার, তার হকের কথা বলবে, তার ন্যারেটিভ। লোকে সেটা বিচার করবে কিভাবে? তাহলে এটা অন্যায় কি ন্যায়? না, সেটা বিচার করবে যে তার কার কি ধর্ম আছে, কি ধর্ম নেই। তাহলে সেখানে ন্যায় অন্যায় বোধটা চলে যায়। আর তখন দেখি আমাদের মতো দেশেও একটা যারা বরাবর সাম্রাজ্যবাদ বিরোধী, হেজিমনির বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে একটা ভূমিকা পালন করেছে, সেখান থেকে অস্ত্র যাচ্ছে, মিসাইল যাচ্ছে, গোলাবারুদ যাচ্ছে, প্যালেস্টাইনে সেটা ব্যবহৃত হয়। অথচ আমাদের দেশের সিভিলাইজেশনাল ভ্যালুস ছিল এটাই। আমাদের কূটনীতির একটা প্রথম শর্ত ছিল যে তৃতীয় কোনো দেশে যুদ্ধের মধ্যে আমাদের কোনো অংশগ্রহণ থাকবে না, না এক ভাই না এক পাই, আমরা দেব না। কিন্তু সেটা গড়ে উঠেছিল। তাহলে এটা এখন ভাঙা হয়, তার একটা প্রথম সোপান হিসেবে ব্যবহার করা হয় যে বামপন্থা যে কনসেন্স হিসেবে কাজ করবে রাজনীতিতে, তাকে ধ্বংস করে। এখানে দেশের শাসক দল এবং রাজ্যের শাসক দলের একটা মৈত্রী বন্ধনে আবদ্ধ থাকা, উভয়ের এটা হচ্ছে কমন গোল, যে কিভাবে দেশ থেকে বা রাজ্য থেকে বামপন্থাকে নির্মূল করতে হবে। এবং এই বামপন্থাকে নির্মূল করার একটা প্রাথমিক শর্ত হচ্ছে, তাহলে ভোটে, সে ছাত্র সংসদ হোক, সে একটা পুরসভা নির্বাচন হোক, পঞ্চায়েতের নির্বাচন হোক, বিধানসভা হোক, লোকসভা হোক বা কোঅপারেটিভ হোক, সেখানে শূন্য করতে হবে। আর সেখানে এই যে $1 মিলিয়ন খরচা করে যারা এই বাইনারি তৈরি করেছে, তখন তাদের এটা হচ্ছে ভেতর থেকে একটা আওয়াজ তৈরি হয়। এখানে তো কমিটমেন্ট কিভাবে এটাকে শূন্যতে রাখতে হবে। মানে যেমন খোঁচাও দেয়, এই তো তোমাদের শূন্য, আর কি হবে, তোমাদের তো কিছু নেই, তাহলে কি হবে। আর আমাদের কিছু লোকজন আছে এরকম, ছাত্র যুবদের হয়, অতি উৎসাহিত বলে চুরি করে আমরা তো শূন্য, এরকম হয়। যেমন আমাদের হারমাদ বলতো, বামপন্থী বলতো না, তখন যেন অনেকে নিজের নামের সঙ্গে হারমাদ লাগিয়েছে ফেসবুকে, আমি দেখতাম আইডেন্টিটি। তো ওইগুলো অতি উৎসাহের ফল, কিন্তু ওটা কাজের কথা না। এটা হচ্ছে ওদের ওই যে একটা ইনানিমাস যে এটা তৈরি করতে চাইছে, তারা খুব পার্ট হয়ে যাচ্ছে, জ্ঞাত সারে হোক, অজ্ঞাত সারে হোক, উৎসাহের হতে হোক, বা হচ্ছে তোমার গিয়ে রাগারাগি করে হোক, বা হাসি ঠাট্টা করে হোক। তখন আমাদের চেষ্টা করতে হবে এই চ্যালেঞ্জের মধ্যে, যে আমরা কিছুতেই যাতে এই যে ন্যারেটিভ বিল্ডিং হচ্ছে, তার যাতে আমরা অংশীদার না হয়ে যাই। পারতপক্ষে আমাদের নিজস্ব ভূমিকা আছে। ছাত্র আন্দোলনের কাছে এটাই আমাদের আবেদন, ছাত্র সংগ্রামের কাছে এটাই আবেদন। তাদের যেহেতু একটা লম্বা লড়াই করতে হবে, আমি অনেকগুলো কথা বললাম, এবং কোথাও শেষ নেই। আমি আমার একটা কন্টিনিউটি, এটা এমন কিছু না, এটা ওপেন অ্যান্ড শার্ট কেস নয়। ভোট হলো, ফলাফল হলো, সৃজন জেতার কথা ছিল, সেদিন জেতার কথা ছিল, হেরে গেল, তার সব শেষ হয়ে গেল। নো,
বামপন্থা কখনো সে কথা বলে না। বামপন্থার প্রথম শর্ত হচ্ছে যে বাস্তবতার কথা বলছি, যতই বিশ্লেষণ করি, সেই বাস্তবতাকে তুমি অস্বীকার করছো, স্বীকার করছো না, মেনে নিচ্ছ না, তুমি সেটাকে নিয়ে স্যাটিসফাইড না। এটা নির্বাচনে দুটো আসন পেলেও বলতাম, না পেলেও বলতাম, 20টা পেল তাই বলতাম। কোন অবস্থাতেই বামপন্থীরা এই শ্রেণীবিভক্ত সমাজে, যেখানে দাঁড়িয়ে প্রতিদিন ইনইকুয়ালিটি বাড়ছে সর্বক্ষেত্রে, শিক্ষায় যেমন, স্বাস্থ্যে যেমন, রোজগারে যেমন, আয়ে যেমন, সম্পত্তিতে যেমন, সেখানে দাঁড়িয়ে উই ক্যান নট রিমেইন স্যাটিসফাইড। আর যদি আপনি স্যাটিসফাইড না হন, তাহলে আপনাকে পথ খুঁজতে হবে, এবং পথ যদি খোঁজেন, তাকে আপনাকে একাকিত্ব ছেড়ে দিয়ে আপনাকে বহুত্বের মধ্যে আসতে হবে। সেটাই সংগঠন, সেটাই সংগঠিত শক্তি। এবং তখনই আপনি এই মুভমেন্টে পার্টিসিপেট করবেন, অংশীদার করবেন। আগে আমি অনেক বলতাম, এখন বলি না। গরম হাওয়া বলে একটা সিনেমা এসেছিল যখন দেশভাগের পরে প্রথম, সেখানে গরম হাওয়ায় MS সত্তু সিনেমা ছিল। বলরাজ সানি আমার খুব প্রিয় নায়ক ছিলেন, আজীবন কমিউনিস্ট ছিলেন। তো তিনি হচ্ছেন এখন মুসলমান ক্যারেক্টার প্লে করছিলেন। দেশ ভাগ হয়ে গেছে, কানপুরে ব্যবসায়ী, জুতোর ব্যবসা ছিল, কিন্তু সব দাঙ্গা হাঙ্গামা হয়েছে, কারফিউ হয়েছে, অনেক লোক চলে গেছে পরিবারের, তিনি তার স্যাটার্ড, সবকিছু শেষ হয়ে গেছে। তারপরে অনেকেই বলছে চলে এবার পাকিস্তানে চলে যাই, উনি বলছেন না, আমি এখানেই থাকবো। তো উনি গেলেন ব্যাংকে, বিজনেসম্যান ছিলেন। এরকম সিনেমা তো সত্য ভালো দাম দেখেছে, এরকম ব্যাংকের নাম ছিল, ওপরে এরকম আর্চ করা, আর তিনি এরকম শর্টে দেখাচ্ছে যে যাকে তিনি ব্যাংকের মধ্যে ঢুকবেন। আমি সিনেমা বর্ণনা করতে পারবো না। তো যেরকম হয় আই যে লালাজি তো হচ্ছে তোমার গিয়ে তাকে সিঙ্গারা, চা, সমোসা খাওয়াচ্ছে, কথাবার্তা বলছে, যেরকম করে আগে যেরকম ছিল ব্যবসার সময় ব্যাংকের ট্রানজাকশন। তো তারপর উনি বললেন যে আমার তো অর্ডার আছে, কারিগরি দক্ষতা আছে, কারখানাও আছে, কিন্তু আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল নেই। আসলে এসটি যদি কিছু ঋণ আপনি দিতে পারেন, তাহলে আমি আবার নতুন করে ব্যবসা শুরু করবো। ব্যাস, ওই লোকটার স্পেস দেখাচ্ছে, সত্য চেঞ্জ হয়ে গেল, ব্যাংক ম্যানেজারের পরিবর্তিত অবস্থা। তখন বলছে সবই তো ঠিক বললেন, কিন্তু আসলে কি জানেন, আপনি এখানে থাকবেন, এই দেশে কি থাকবেন না, কখন থাকবেন, কখন চলে যাবেন, যেটা আনসার্টেনিটি তৈরি করা, তাহলে আপনাকে আমি ঋণ দিয়ে তো ফেসে যাবো, পরে তো অনাদায়ী হয়ে যাবে ঋণটা। তখন উনি বাইরে বেরিয়ে দেন, হতাশ, হতাশ হতে বারণ করা হয়। তারপর হতাশ হলেন, তার খুব ম্লান মুখ, ব্যাংকের সামনে দিয়ে বেরিয়ে আসছেন, ক্লোজেস। তারপর উনি বাইরে বেরিয়ে দেন, টাঙে করে এসেছিলেন, টাঙে উঠলেন, ভাবতে ভাবতে যাচ্ছেন, তাহলে আমার যে কাজিনরা, বন্ধুরা চলে গেছে, আমার তাহলে উনি ভাবছেন তাহলে আমাকে যেতে হবে, এদেশে আর থাকা যাবে না, ঋণ দেবে না, ব্যবসায়ী করতে পারবো না, তো চলে যাবে। ওর ছেলে বামপন্থী আন্দোলন করতো, উনি বারবার বারণ করতেন এসব যেও না, এসব চুপ ঝামেলার মধ্যে থাকবে না, রাজনীতির মধ্যে থাকবে না। হঠাৎ লাস্ট শটে দেখে যে উনি টাঙা করে যাচ্ছেন, আর পাশ দিয়ে মিছিল যাচ্ছে। বাবা টাঙা আছেন, ছেলে তার ড্রাইভার তোমরা যেমন অনেকে করো, বাড়ির লোকজন দেখে নিলে বা কি বিপদে পড়বে, একটু আড়ার চেষ্টা করছেন। উনি একটু আমার থামলেন, টাঙা বললেন দাঁড়াও। তারপরে টাঙা থেকে নেমে এসে সেই মিছিলে, লাল ঝান্ডার মিছিল উদ্যোগ দিয়ে ইনকলাব জিন্দাবাদ করতে করতে মিছিলে হেঁটে হাঁটতে আরম্ভ করে দিলেন। MS সাত্তু সুন্দর করে দেখালেন সেদিন কঠোর বাস্তবতার সম্মুখীন হয়ে একাকী হলে তাকে অনেক নেগেটিভ সিদ্ধান্ত নিতে হয়। যখন সে মিছিলে সামিল হয়, তখন দাঁড়িয়ে সে আবার নতুন করে তার মধ্যে আশাবাদ জন্মায়, ভবিষ্যতের জন্য লড়াইয়ের খোরাক পায়। हम आए हैं तूफान से कश्ती निकाल कर, इस देश को रखना मेरे बच्चों संभाल कर।